পরপর কতগুলো মাধ্যম আছে, সমান্তরাল মাধ্যম হবে। কিরকম, ধরো উপরটা ধরো এয়ার বা বায়ু মাধ্যম আছে একটা, তারপর তুমি নিচে জল, ঠিক আছে, আমি এ বি সি মাধ্যম নিচ্ছি। তারপরে নিলাম একটা কাঁচ, কাঁচ মাধ্যম। তারপরটা আবার বায়ু মাধ্যম, মানে প্রথমটা শেষটা একই মাধ্যম হবে। বায়ু, ধর এটা কাঁচ, এটা জল, বায়ু জল কাঁচ, আবার শেষে বায়ু, মানে প্রথমটা আর শেষটা একই মাধ্যম থাকবে। তাহলে মাধ্যমগুলোকে এ বি সি এ এরকম ভাবে লিখছি, এগুলো যে কোনো মাধ্যম হতে পারে। তো এইরকম সমান্তরাল ভাবে আছে, দুটো মাধ্যমে বিভেদ তরল পরস্পর সমান্তরাল ভাবে থাকবে, তাই সমান্তরাল মাধ্যম বলা হচ্ছে। তো এর মধ্য দিয়ে যদি কোনো একটা আলো যদি প্রবেশ করে, ধরো আলো এদিকে এলো, একটু বাঁকলো, আর একটু বাঁকলো, যখন এটা নির্গত হবে, প্রথমটা শেষটা যদি একই মাধ্যম আর সব সমান্তরাল আছে, তাহলে শেষটা কি হবে, প্রথম মাধ্যমের সঙ্গে সমান। এই প্রথম যে আপতিত রশ্মি এ বি সি ডি ই, আপতিত রশ্মি এ বি আর নির্গম রশ্মি ডি পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এটা যদি যে মাধ্যম আপাতন কোণ যা, এই কোণটাও তাই হয়, প্রমাণ করে দেখিয়েছি আমরা। ওকে, এবারে ধর এটা হচ্ছে R1 আপাতন কোণ, এটা R1 হলে আমরা দেখতে পাচ্ছি এটাও R1 হবে, দুটো সমান্তরাল, এটা ভেদক। আবার এটা এই মাধ্যমে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলে এই কোণটা আবার চেঞ্জ হয়ে যাবে R2, কিন্তু একই মাধ্যমের মধ্যে এটা R2 হলে এটাও কি হবে, R2 হবে। আবার এটা শেষে টাই। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা আমরা আবিষ্কার করব। কি ফর্মুলা, ধরো এ বি তল, এ ও বি, এই দুটো মাধ্যমের মধ্যে কি করব, এ আর বি, মানে বি বিন্দুতে যদি আমি হিসাব করি, এ বি মানে বি বিন্দুতে যদি হিসাব করি, বি বিন্দুতে উপরে মাধ্যম সাপেক্ষে, মানে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে এ মাধ্যমে কোণের সাইন বাই বি মাধ্যমে কোণের সাইন। আচ্ছা, সি সি বিন্দুতে যদি হিসাব করি, তাহলে সি বিন্দু কি হচ্ছে, বি মাধ্যম থেকে আলো সি মাধ্যমে ঢুকছে, তাহলে বি মাধ্যমে সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার মানে বি মাধ্যমে কোণের সাইন বাই সি মাধ্যমে কোণের সাইন। আবার ডি বিন্দুতে যদি হিসাব করি, আলো সি তল, সি মাধ্যম থেকে ডি মাধ্যমে এ মাধ্যমে যাচ্ছে, তাহলে ডি বিন্দুতে তাহলে সি সাপেক্ষে সি মিউ এ সমান সাইন R2 বাই সাইন I1, এগুলো সব প্রমাণ করেছি আমরা। তাহলে এগুলো একসঙ্গে যদি গুণ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, সি মিউ এ সমান, এগুলো লিখবে সাইন I বাই সাইন R1 ইনটু সাইন R1 বাই সাইন R2, আমি আর লিখছি না, এই যে তিনটে মান এখানে বসাবে, ইনটু ইনটু করে সব দেবে, কাটা কাটা আছে, নিচে সাইন R1 উপরে সাইন R1 কেটে যাবে, ও নিচে সাইন R2 উপরে সাইন R2 কেটে যাবে, নিচে সাইন I উপরে সাইন I কেটে যাবে, তিনটে মান গুণ করলে 1 আসে। তার মধ্যে আমরা বি মিউ সি মাঝের প্রতিসরাঙ্কটাকে রাখছি, 1 বাই এ মিউ বি ইনটু সি মিউ এ ডাললাম। হ্যাঁ, আচ্ছা, এবার 1 বাই সি মিউ এটাকে উল্টে দাও, এ মিউ সি বাই এ মিউ বি। দেখো একটা নতুন ফর্মুলা টার্মস পেলাম। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি। তাহলে বি মাধ্যম সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান এ মাধ্যম সাপেক্ষে সি বাই এ মাধ্যম সাপেক্ষে বি, এইভাবে লেখা যায়। বি মিউ সি সমান এ মিউ সি বাই এ মিউ বি। ওকে, বি এর সাপেক্ষে সি এর মাধ্যমে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, মানে অন্য কোনো মাধ্যম, অর্থাৎ এ মাধ্যম সাপেক্ষে সি মাধ্যম বের করবো বাই করবো, এইভাবে এটা মনে রাখবো। আবার আমরা জানি আমরা এ মিউ সি সমান কি জানি, এই মাধ্যম সাপেক্ষে মানে এ মাধ্যমে আলোর বেগ বাই সি মাধ্যমে আলোর বেগ, এ মিউ বি মানে এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ, VA বাই VC ইনটু VB বাই VA। দেখো VA কেটে যাবে, VB বাই VC। তাহলে অতএব B মিউ C দেখো আমরা প্রমাণ করেছিলাম, B মাধ্যম সাপেক্ষে C মাধ্যমে
আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে বি মাধ্যমে আণবিক বা সি মাধ্যমে আণবিক মানে এ মিউ সি বা এ মিউ বি। এটা আমরা অঙ্ক করার সময় ডাইরেক্ট কাজে লাগাবো, তোমাদের বুঝতে পারে তো ভালো। এই ফর্মুলা ধরে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে, এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ চলে আসে। যেমন আমি ধরো অঙ্কতে এরকম দেওয়া থাকবে, অঙ্কতে এরকম দেওয়া আছে, ধরো বলে দিল বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33, তাহলে বলে দিল জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত, জল সাপেক্ষে কাঁচের। তাহলে আমরা কি করব, এ ডাব্লিউ মিউ জি সমান কি লিখব, মিউ জি বাই মিউ ডাব্লিউ, যার প্রতিসরাঙ্ক এখানে কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক বাই যার সাপেক্ষে তার প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ। এইটা ক্ষেত্রে একটু উল্টোটা হচ্ছে, যার সাপেক্ষে তার সেটা নিচে হচ্ছে, বাকিগুলো সব আগে হচ্ছে না। তাহলে মিউ জি কত দেওয়া আছে 1.5 বাই 1.33, আবার উল্টোটা হতো জি মিউ ডাব্লিউ, জল সাপেক্ষে কাঁচ সাপেক্ষে জলের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, জলের তাহলে জলের পরম প্রতিসরাঙ্ক বাই কাঁচের পরম প্রতিসরাঙ্ক। কিছু নাই মানে বাঁ দিকে হলো এ আছে, এ আর লিখতেও পারি না, লিখতে পরম প্রতিসরাঙ্ক মিউ ডাব্লিউ 1.33 বাই 1.5 বা জি মিউ ডাব্লিউ সমান বলতে পারি 1 বাই ডাব্লিউ মিউ জি, 1 বাই টা করলে উঠে গিয়ে এটাই আসছে। ক্লিয়ার? এরকম টাইপের অঙ্ক থাকে। ধরো বলে দিল কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, অঙ্কে দিয়ে দেবে মিউ জি সমান 1.5 দেওয়া আছে, কাঁচের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে, বলে দিল কাঁচ মাধ্যমে আলোর বেগ কত, কাঁচের মাধ্যমে যখন আলো যাবে আলোর বেগ কত জানতে চাই। তাহলে আমরা জানি মিউ জি সমান কি, বা শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাঁচ মাধ্যমে আলোর বেগ সি বাই ভি, তাই না? অতএব ভি সমান কত, সি বাই মিউ জি। অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাকে কাঁচের পরম প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ করতাম, 1.5 × 2 = 3, 2 মানে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে যাবে। হলো? এইভাবে আমরা পরপর করতে পারি। এর অনেক অঙ্ক আছে, দেখুন উদাহরণ করা আছে, অনুসরণ করা আছে। আরেকটা করা যায় শ্রেণীর সূত্রের সাধারণ রূপ, সেটা আমরা এরপর দেখাবো। শ্রেণীর সূত্রের সাধারণ রূপ, তো দুটো মাধ্যম, এ মাধ্যম বি মাধ্যম, এরকম ব্যাপারটা আছে। এটা আই কোণ দিয়ে আছে, এটা আর কোণ দিয়ে আছে। তাহলে আমরা কি জানি এ মিউ বি, এ মাধ্যম এটা মানে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যম আনবে, এই মাধ্যম সাপেক্ষে, এই মাধ্যমে কোণ কত আছে, আই আছে, তার সাইন বাই বি মাধ্যমে কোণের সাইন, বা আবার এ মিউ বি সমান কি বললাম, একটু আগে প্রমাণ করলাম, এ মিউ বি মানে বি মিউ বি বাই মিউ এ, ব্যাস কোণাকুণি গুণ করে দাও, মিউ এ গুণিত সাইন আই, মিউ বি গুণিত সাইন আই, এভাবে করতে হবে। যে কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক ইনটু কোণের সাইন সমান দ্বিতীয় মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক ইনটু কোণের সাইন। ধর আমি একটু বলে দিচ্ছি, দরকার উপরে জল আছে, নিচে কাঁচ আছে, জলের পরম প্রতিসরাঙ্ক মিউ জি, মিউ ওয়াটার সরি 1.33, আর কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5, এরকম এভাবে দেওয়া আছে, কোণগুলো দেওয়া আছে আই আর। তাহলে আমি কি করব, শ্রেণীর সূত্রে এটা সাধারণ রূপ এই অনুযায়ী যদি আমি করি, তাহলে জলের পরম প্রতিসরাঙ্ক মিউ ডাব্লিউ ইনটু জল মাধ্যমে কোণের সাইন 30 ডিগ্রি দেওয়া আছে, এটা দ্বারা দেওয়া আছে 45 ডিগ্রি ধরো, এটা 30 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি, কাঁচের পরম প্রতিসরাঙ্ক মিউ জি ইনটু সাইন 30 ডিগ্রি, বা মিউ ডাব্লিউ 1.33 ইনটু সাইন 45 মানে 1/2 সমান 1.5 ইনটু সাইন সমান 1/2, ব্যাস এরকম ব্যাপারগুলো হবে। ওকে, তাই এটা 45 দিয়ে দিয়েছে, এটা দেওয়া না, এটা তো আর, এটা সমান কত জানতে চাইছে, তাহলে আমি আর লিখব।
সাইন আর, তাহলে এখান থেকে সমাধান করে দিলে আর এর মানটা পেয়ে যাবো যে কোনো একটা। ঠিক আছে, তাহলে এটা যে কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক একটু কোণের সাইন সমান অপর মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক একটু কোণের সাইন। এটা আমি একটু আইও ধরে নিই, ব্যাস তাহলে জেনারেল ফর্মুলা চলে যাবে। এগুলো সব আমাদেরকে মনে রাখতে হবে, স্টেপ বাই স্টেপ এগুলো সব মনে রাখতে হবে, তবে তুমি করতে পারো। প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন, এই দুটো জিনিস আমরা জানবো। প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন, বস্তু ঘন মাধ্যমে এবং চোখ লঘু মাধ্যমে থাকলে কি হবে, উল্টোটা বস্তু লঘু মাধ্যমে এবং চোখ ঘন মাধ্যমে থাকলে কি করবে। হ্যাঁ, এগুলো একটু আমরা এবারে আলোচনা করব। বস্তু ঘন মাধ্যমে আর চোখ লঘু মাধ্যমে অবস্থিত। কি রকম দেখবে, একটা টেবিলেতে একটা কয়েন রাখলে, রেখে তারপর কাঁচের গ্লাসে জল রেখে উপর দিয়ে যদি লক্ষ্য করো, দেখবে জলের মধ্য দিয়ে যদি তুমি 1 টাকার কয়েনটাকে লক্ষ্য করো, কি দেখবে, 1 টাকার কয়েনটা একটু উপর দিয়ে উঠে এসেছে বলে মনে হয়। চৌবাচ্চায় জল থাকলে দেখবে উপর দিয়ে তাকালে কি হয়, মনে হয় যেন চৌবাচ্চার তলদেশটা কিছুটা উপরে উঠে এসেছে, অর্থাৎ গভীর জল থাকলে অগভীর বলে মনে হয়। গ্লাসে জল থাকলে, কাঁচের পাত্রে জল থাকলে উপর দিয়ে দিলে দেখবে জলের যে পাত্রের তলদেশটা কিছুটা উপর দিয়ে উঠে এসেছে বলে মনে হয়। কেন, সেইটা আমরা আলোচনা করব। তার মানে আমাদের চোখটা কোথায় রয়েছে, বায়ু মাধ্যমে, চোখটা লঘু মাধ্যমে বায়ু মাধ্যমে, আর বস্তুটা জলের মধ্যে দিয়ে দেখছি, তো বস্তুটা ঘন মাধ্যমে আছে। কি রকম ভাবে ছবিটা আমি আঁকছি, এখানে একটা বস্তু আছে, এখানে জল আছে পাত্রে, পি বিন্দুতে বস্তু আছে, তাহলে একটা বস্তু সোজা চলে যাবে। ঠিক আছে, দেখে গেল। একটা বস্তু সোজা উঠে চলে যাবে, দুই মাত্র ভিভের তলে কোনো দিক পরিবর্তন হবে না, লম্বভাবে যেহেতু পড়েছে। আর একটা তীর্যভাবে এইভাবে গেল, দুই মাত্র ভিভের তল থেকে একটু এইভাবে চলে গেল, একটু বেঁকে যাবে, সোজা না গিয়ে একটু বেঁকে গেল। ওকে, একটা রশ্মি পি এ বি পথে চলে গেল, আর একটা সি ডি পথে চলে গেল, সি হয়ে ডি পথে গেল। পেছন দিয়ে বাড়ালে তোমরা চলো, এখানে চোখ রাখলে চোখ কি দেখবে, এই চোখ লঘু মাধ্যমে আছে, লঘু মাধ্যম বাইরে, আর বস্তুটা এটা ঘন মাধ্যমে আছে। চোখ কি দেখবে, এই রশ্মিটাকে আর রশ্মি পেছনে বাড়ালে এখানে মিলছে, তা চোখ দেখবে বস্তুটাকে পিতে নেই, বস্তুটা উপরে উঠে এসেছে, কিউ জায়গায় সরেছে। যদি ডি গভীরতা পর্যন্ত জল থাকে, টোটাল গভীরতা জলের ডি হয়,
হ্যাঁ, তো উপর থেকে দেখবে চোখ এই ডি ড্যাশ মনে হয় না গভীরতা হচ্ছে আপাত গভীরতা ডি ড্যাশ, তাহলে কিছুটা উপরে উঠে এসেছে, এই এক্স দূরত্ব উঠে এসেছে বলে মনে হয়। ঠিক আছে, তাহলে বস্তুর প্রকৃত গভীরতা সমান এপি সমান ডি, আর বস্তুর আপাত গভীরতা এ কিউ সমান ডি ড্যাশ। বস্তুর আপাত সরণ কতটা সরে গেল, পি কিউ সমান এক্স। এগুলো মানে সম্পর্কগুলো বের করুন। সম্পর্ক কিছুই নয়, প্রমাণ খুব ইজি। তো এটা চাপবর্তিত রশ্মি, তো এটা আপাতন কোণ আই, তাহলে এটাও আই হবে। এইটা প্রতিসরণ কোণ আর, দুটো সমান্তরাল একটা ভেদক, এটা আর হলে এটাও আর হবে। তাহলে দেখো ত্রিভুজ এ কিউ এ পি সি হতে পায় সাইন আই আর সাইন আর বের করো। হ্যাঁ, সাইন আই সমান কত, লম্ব এসি বাই ত্রিভুজ হচ্ছে পিসি, আর ত্রিভুজ এ কিউ সি হতে সাইন আর সমান লম্ব বাই ত্রিভুজ কিউ সি। অতএব এবার আমি যদি লঘু মাধ্যমের প্রতিসাঙ্ক মিউ 1 ধরি আর ঘন মাধ্যমের প্রতিসাঙ্ক যদি মিউ 2 ধরে নিই, তাহলে শ্রেণীর সূত্রে সাধারণ রূপ অনুযায়ী করব ঘন মাধ্যমের প্রতিসাঙ্ক ইনটু ঘন মাধ্যমের কোণের সাইন লঘু সমান লঘু মাধ্যমের প্রতিসাঙ্ক ইনটু লঘু মাধ্যমের কোণের সাইন। একবার ডাইরেক্ট বসিয়ে দাও, বা মিউ 2 ইনটু সাইন আই মানে তো এসি বাই পিসি, মিউ 1 ইনটু সাইন আর মানে এসি বাই কিউসি। দেখো এসি এসি কেটে গেল, আর যেহেতু চোখে দুটো রশ্মি গিয়ে পড়ছে, তাহলে সিটা আর এটা খুব কাছাকাছি, এ আর সি খুব কাছাকাছি। ঠিক আছে, তাই আমি বলতে পারি মিউ 2 বাই মিউ 1 সমান পিসি বাই কিউসি। পিসি ও যা দূরত্ব, এপি ও তাই দূরত্ব, আর পিসির জায়গায় বলতে পারি এপি, আর কিউসির জায়গায় বলতে পারি এ কিউ। এপি মানে ডি আর এ কিউ মানে ডি ড্যাশ, মানে ডি বাই ডি ড্যাশ। তাই তো হচ্ছে, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, অতএব মিউ 2 বাই মিউ 1 সমান ডি বাই ডি ড্যাশ। দেখো দুটো মাধ্যমের প্রতিসাঙ্কের অনুপাত, দুটো বস্তুর প্রকৃত গভীরতা আপাত গভীরতার অনুপাতের সঙ্গে সমান। মিউ 2টা তো বড়, যেহেতু ঘন মাধ্যম এর প্রতিসাঙ্ক মিউ 2টা মিউ 1 এর থেকে বেশি, তো যেহেতু বড় বাই ছোট, তাহলে এখানে দুটো গভীরতার মধ্যে বড় গভীরতা ডিটা বড় আর ডিটাসটা ছোট, তাহলে বড় বাই ছোট সমান বড় বাই ছোট। এবার মনে রাখবে, যেহেতু মিউ 2টা বড় মিউ 1 এর তুলনায়, তাহলে এখানে দুটো গভীরতার অনুপাত, তাহলে কোনটা উপরে লিখবো, যেটা বড় ডিটা বড় আর ডিটাসটা ছোট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম। অতএব হ্যাঁ, এবারে আমি যদি ধরে নিই মিউ 1 সমান 1 বাই মাধ্যম ধরে নিচ্ছি, আর মিউ 2 সমান মিউ ঘন মাধ্যম, তাহলে মিউ বাই 1 সমান ডি বাই ডি ড্যাশ, একটা শর্ট ফর্মুলা চলে গেল, ডি ড্যাশ সমান ডি বাই মিউ। অতএব আপাত সরণ কত হবে, এই যে আপাত সরণ সমান এক্স, এক্স মানে কত, এপি থেকে মাইনাস এ কিউ ডি মাইনাস ডি ড্যাশ, ডি ড্যাশের জায়গায় ডি বাই মিউ, ডি কমন এর 1 মাইনাস 1 বাই মিউ। দেখো আপাত সরণেরও রাশিমালা পেয়ে গেলাম। এটা থিওরি পরীক্ষায় পরে প্রমাণ এভাবে করবে। আর এই ফর্মুলা দুটো, এই ফর্মুলাগুলো মনে রাখবে, আর এই মেন ফর্মুলা হচ্ছে এটা। হ্যাঁ, এইগুলো দিয়ে অঙ্ক সব আছে, করতে হবে। অনেক ফর্মুলা বেরোবে এই চ্যাপ্টারে, প্রত্যেকটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। আর পরীক্ষায় পড়লে থিওরি পড়লে এরকম ছবি এঁকে তোমাকে প্রমাণ করেও দেখাতে হবে। মোটামুটি ছবিটা এঁকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো করলেও হবে, ঠিক সঠিকভাবে আমি যেভাবে বোর্ডে দেখিয়েছি সেভাবে পরীক্ষা লিখলেও হবে, অসুবিধা নেই। ওকে, এবার আমি এর উল্টোটা করব। উল্টোটা বলতে কি,
না বস্তু, এটা আমি উল্টে দিচ্ছি, চোখ আর বস্তু চেঞ্জ করে দিলাম। চোখটা থাকবে ঘন মাধ্যমে আর বস্তুটা থাকবে লঘু মাধ্যমে। তাহলে সেক্ষেত্রে কি ঘটবে উল্টোটা? ধর এটা ঘন মাধ্যম, কাঁচ ফলক এই পাশ দিয়ে আমি দেখছি বাইরে কোনো একটা পাখি আকাশে উঠছে, তাহলে পাখিটা হচ্ছে বস্তু, ঘন মাধ্যম লঘু মাধ্যমে আছে, আর চোখটা আমার ঘন মাধ্যমে। তাহলে আমি কি দেখবো? কাঁচের ফলকের মধ্যে দিয়ে কোন বস্তুকে দেখবো বস্তুটা প্রকৃত অবস্থান থেকে আরো দূরে আছে বলে মনে হয়। ঠিক সেরকম জলে ডুব দিয়ে জলের ভিতর দিয়ে যদি বাইরে বায়ুতে আকাশের মধ্যে উড়া পাখিকে যদি লক্ষ্য করি, মনে হয় যেন পাখিটা আরো দূরের দিকে যাচ্ছে। এটা কিন্তু যেন মনে হচ্ছে কাছে আসছে, ওটা মনে হয় আরো দূরের দিকে যাচ্ছে। ছবিটা আঁকলেই তোমরা বুঝতে পারবে, সেটা আমি একে দেখাচ্ছি। এখানে তিন ইউনিটের বস্তুটা আছে, একটা আলো এলে সোজা ঢুকে গেল। এটা লঘুতর মাধ্যম যার প্রতিসরাঙ্ক μ1, এটা ঘন মাধ্যম এর প্রতিসরাঙ্ক μ2 ধরে নিচ্ছে। আরেকটা আলো সোজা এলে চলে গেল দুই মাধ্যম, ধরে জল। আরেকটা কি হবে? একটা এদিকে এলো, এ বি পথে চলে গেল, সি পথে এসে ডিতে চলে গেল। লঘুতে ঘনের আলো কি হয়? সোজা দিকে না গিয়ে অবিলম্বের দিকে বেঁকে গেল, এটা অবিলম্ব। এটা আপাতন কোণ আয়, এটা প্রতিসরণ কোণ আয়। এখানে যদি চোখ রাখো, চোখ কি দেবে? চোখটা ঘন মাধ্যমে আছে ধরো জলের মধ্যে, চোখ কি দেবে? এবার পেছন দিয়ে বাড়ালে মনে হয় যেন বস্তুটা আরো দূরে আছে। কতটা দূরত্ব সরে গেছে বলে মনে হয়। এটা হচ্ছে ডি, আর এখান থেকে এটা পুরোটা হচ্ছে আপাত সরণ ডি ড্যাশ। এই আপাত উচ্চতা, প্রকৃত উচ্চতা বস্তুর লিখে করি একই জিনিস, প্রকৃত উচ্চতা সমান এপি, সব লেখা একই ডি, আর বস্তুর আপাত উচ্চতা সমান এ কিউ সমান ডি ড্যাশ। এটা ডি, এটা ডি ড্যাশ। আর বস্তুর আপাত সরণ সমান এক্স। কতটা সরে গেছে আপাত সরণ, অরিজিনাল গতিপথ থেকে সে কতটা সরে গেছে, এটা আমরা বের করব। ঠিক আছে, একই জিনিস তাহলে আমরা করব একইভাবে। তাহলে আমরা জানি, একবারে করে দাও। সেলে সূত্রে সাধারণ রূপ অনুযায়ী ঘন মাধ্যমে প্রতিসরাঙ্ক μ2 ইনটু ঘন মাধ্যমে কোণের সাইন, লঘু মাধ্যমে প্রতিসরাঙ্ক μ1 ইনটু লঘু মাধ্যমে প্রতিসরাঙ্ক কোণের সাইন। সাইন আর এটা আর হলে আমরা জানি এটাও আর, এটা আই হলে এটাও আই। তাহলে সমকোণী ত্রিভুজে পাচ্ছি সাইন আর সমান কত? সাইন আর সমান লম্ব বাই অতিভুজ, মানে এসি বাই কিউসি। সাইন আই মানে এইটুকুটা সমকোণী ত্রিভুজের, সাইন আর লম্ব বাই অতিভুজ এসি বাই পিসি। এসি এসি কাটলো, μ2 বাই μ1 কিউসি বাই পিসি। কিউসি তে দেখো সি আর এ কিউ কাছাকাছি, তাহলে কিউসি ও যা এ কিউ হতা, তাহলে কিউসির জায়গায় বলবো এ কিউ আর পিসির জায়গায় এপি। কারণ এটা চোখে গিয়ে পড়ছে, তাহলে এ আর সি খুব কাছাকাছি, চোখে এইটুকু মধ্যে ঢুকছে,
ছবিতে বোঝানোর জন্য আমি দূরে দূরে এঁকেছি, কিন্তু রশ্মিগুলো খুব কাছাকাছি। ঠিক আছে, তাহলে এ আর সি কাছাকাছি, তাহলে সি এর জায়গায় এ লিখে দিচ্ছি। আবার এ কিউ মানে আপাত উচ্চতা ডি ড্যাশ, আর পি এপি মানে প্রকৃত উচ্চতা ডি। তাহলে এখানেও দেখো একই জিনিস, ঘন মাধ্যম থেকে চোখ রেখে বস্তুটাকে লক্ষ্য করলে বস্তু কি দেবে, বস্তুটা চোখ কি দেবে, চোখ দেবে বস্তুটাকে আরো দূরে সরে গেছে, মানে আপাত উচ্চতাটা বেশি প্রকৃত উচ্চতার তুলনায়। তাহলে এখানে আমরা জানি মিউ2 সবসময় বড় ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, দুটো প্রতিসরাঙ্কের অনুপাত মিউ2 বাই মিউ1 মানে বড় বাই ছোট, দুটো উচ্চতার অনুপাত। যেহেতু এখানে ডি ড্যাশটা বড় তাই ডি ড্যাশটা উপরে হবে আর ডিটা ছোট। ওইখানে কি ছিল, আগেরটা ছিল ডি বাই ডি ড্যাশ, এখানে ডি ড্যাশ বাই ডি। ওকে, তাহলে এবারে আমি যদি ধরি মিউ1টা যদি 1 হয়ে যায়, ঘন লঘু মাধ্যম প্রতিসরাঙ্ক মিউ1 সমান 1 ধরছি, আর ঘন মাধ্যম প্রতিসরাঙ্ক মিউ যদি ধরি তাহলে বসিয়ে দাও, তাহলে মিউ বাই 1 সমান ডি বাই ডি ড্যাশ বাই ডি। অতএব মিউ সমান ডি ড্যাশ বাই ডি, এটা একটা ফর্মুলা হয়ে গেল। অতএব আপাত সমান ডি ড্যাশ সমান কত, মিউ ডি, এখানে বসিয়ে দাও। সমান x সমান কত, পি কিউ মানে কত, এ কিউ থেকে মাইনাস এপি বাদ ডি ড্যাশ মাইনাস ডি, ডি ড্যাশ মানে মিউ ডি মাইনাস ডি, ডি কমন নিনো মিউ মাইনাস 1, তখন মিউ মাইনাস 1 ইন্টু ডি। এটা মনে রাখতে হবে, অঙ্কের জন্য আমাদের কাজে লাগে। ভালো করে দেখো, বুঝতে পারছো না? এরকম অসংখ্য যদি থাকে এভাবে পরপর পরপর হয়ে যাবে। এবারে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, ঘরে তোমরা দেখবে, এগুলো তো পড়বে বাড়িতে। প্রতিসরণের কয়েকটা উদাহরণ, যে জলে ডোবানো মুদ্রা, হ্যাঁ, আংশিকভাবে জলে ডোবানো দ্বন্দ্ব, এগুলো একটু ঘরে একটু রিডিং করে নেবে। হ্যাঁ, একটা বস্তুকে এমন একটা মাধ্যমে নিমজ্জিত করা হলো যে মাধ্যমে প্রতিসরাঙ্ক আর বস্তু প্রতিসরাঙ্ক দুটো যদি সমান হয়ে যায়, তাহলে বস্তুটা কিন্তু ওই মাধ্যমে কি বলতো অদৃশ্য হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। কেন, কারণ দুজনের প্রতিসরাঙ্ক সমান হওয়ায় আলোর কোনো বিক্ষেপ হবে না, দিক পরিবর্তন হবে না, আলো সোজা এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে ঢুকে যাবে, সোজা বেরিয়ে চলে যাবে। তাহলে বস্তুটাকে ওই মাধ্যমে দেখা যাবে না। উদাহরণ যেমন কাঁচ আর গ্লিসাইন, গ্লিসাইন কাঁচ উভয়েরই প্রতিসরাঙ্ক প্রায় সমান 1.5 করে। ওই জন্য একটা গ্লিসাইনের মধ্যে যদি তুমি একটা যদি কাঁচ দণ্ডকে ডুবিয়ে রাখো, রেখে বাইরে থেকে লক্ষ্য করবে, দেখবে কাঁচ দণ্ডটাকে গ্লিসাইনের মধ্যে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে না ভ্যানিশ হয়ে গেছে। তোমরা যে অনেক দেখো না, সব ম্যাজিক ট্যাজিক দেখায়, একটা মানুষ ভ্যানিশ হয়ে গেল কি করে, তাহলে মানুষটা যা প্রতিসরাঙ্ক সেই একই প্রতিসরাঙ্কযুক্ত মাধ্যমে নিমজ্জিত করতে হবে, তবেই ভ্যানিশ হবে, দেখা যাবে না। এরকম অনেকগুলো জিনিস আছে। পুরু দর্পণে বস্তুর প্রতিবিম্ব, এইগুলো একটু দেখে নেবে, একই জিনিস রিডিং করে নিলেই হবে। আচ্ছা, এখানে এরপর আছে উদাহরণ 1, 2, 3, উদাহরণ অঙ্কগুলো দেখবে। উদাহরণ 5-এর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। 5-এর অঙ্কটা বলছে যে ছবি দিয়ে দেওয়া আছে, মিউ1 এবং মিউ2 প্রতিসরাঙ্কযুক্ত দুটো তরল একটি পাত্রে রাখা হলো। তরল দুটি গভীরতা যথাক্রমে d1 d2। হ্যাঁ, পাত্রের তলদেশে একটি বিন্দু আছে, দেখা হচ্ছে তল থেকে লম্বভাবে তাকালে ওই বিন্দুর আপাত গভীরতা সমান d1 বাই মিউ1 প্লাস d2 বাই মিউ2। এটা করবে। এরকম অনেক অঙ্ক আছে, একবারে কতগুলো দেখতে পাচ্ছি, এবার একটু 12টা অঙ্ক আছে, এগুলো একটু দেখে নেব। এবারে নতুন আরো দুটো টার্ম আমরা আলোচনা করব, সংকট কোণ আর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সংকট কোণ আর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা নতুন একটা জিনিস, একটু দেখ জিনিসটা কি না। আলো যদি ঘন মাধ্যম থেকে
লঘু মাধ্যমের দিকে যায়, এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, ঘন থেকে লঘুতে যদি যায় তাহলে কি ঘটবে? ঘন থেকে লঘুতের দিকে গেলে ঘন মাধ্যম থেকে দেখো আলো যখন লঘু মাধ্যমের দিকে যাবে, আমরা কি জানি আলো অভিলম্ব থেকে দূরে সরে যায়, একটু দূরে সরে যায়। আবার এটা ঘন মাধ্যমের আপাতন কোণ, ঠিক আছে, এই আপাতন কোণ আই, এটা প্রতিসরণ কোণ আই। এখন এই আপাতন কোণের মানটা একটু একটু ধীরে ধীরে বাড়াচ্ছি। ধর প্রথমে 20 ডিগ্রি ছিল, এবার এটা একটু আরো বাড়ালাম, ধর 20 ডিগ্রি জায়গায় 25 ডিগ্রি করলাম, তার প্রতিষ্ঠিত রশ্মিটা কি হলো? অভিলম্ব থেকে আরো দূরে সরে গেল। এটাকে আরো বাড়াচ্ছি, কোনটা? আপাতন কোণ, ইও আরো দূরে সরে গেল। হতে হতে এমন এক সময় আসবে বাড়াতে বাড়াতে, এটা যত বাড়াবো ইও কি হবে? অভিলম্ব থেকে দূরে দূরে সরে যাবে। বাড়াতে বাড়াতে এমন একটা কোণে দ্বারা রশ্মি আপতিত হলো যখন প্রতিষ্ঠিত রশ্মি এই দুই মাধ্যমে বিভেদ তল, এই বিভেদ তল ঘেঁষে চলে গেল একবার সোজা, মানে না যাবে লঘু মাধ্যম, না আসবে ঘন মাধ্যম। তার পরিষ্কার রেখে দিই তো বুঝতে পারবে, এই বরাবর চলে যাচ্ছে, ঠিক আছে। আর ওটা এটা বিভেদ তল ছিল, এই বিভেদ তল বরাবর রশ্মিটা সোজা চলে যাচ্ছে। তখন এই ঘন মাধ্যমের আপাতন কোণটাকে, এই কোণটাকে, ঠিক আছে, সংকট কোণ থিটা সি বলা হয়। তখন এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ আপাতন কোণটা সংকট কোণ কখন হবে? যখন এটা হচ্ছে লঘু মাধ্যম, লঘু মাধ্যমের কোণটা কত হবে? 90 ডিগ্রি। ঘন মাধ্যমের কোণটাকে সংকট কোণ কখন বলবো? যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় ঘন মাধ্যমের যে বিশেষ কোণে আপতিত হলে এই প্রতিষ্ঠিত রশ্মিটা দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে, অর্থাৎ প্রতিসরণ কোণটা একটু বিলম্ব, প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হবে। তখন এই ঘন মাধ্যমের এই আপাতন কোণটাকে বলবো সংকট কোণ। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? ঘন মাধ্যমে প্রতিসরণ কোণ μ2 যদি ধরি আর লঘু মাধ্যমের প্রতিসরণ μ1 যদি ধরি, তাহলে সেই সূত্রে সাধারণ রূপ অনুযায়ী ঘন মাধ্যমে প্রতিসরাঙ্ক ইনটু কোণের সাইন সমান লঘু মাধ্যমে প্রতিসরাঙ্ক ইনটু কোণের সাইন। লঘু মাধ্যমে 90 ডিগ্রি হলে এটা হচ্ছে 86 রয়েছে, অর্থাৎ sin থিটা সি সমান sin 90 তো 1 μ1 ইনটু 1 মানে μ1, অর্থাৎ sin থিটা সি সমান μ1 বাই μ2। অর্থাৎ সংকট কোণের সাইন সমান কি হবে? μ1 মানে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, মনে রাখবে। এটা লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1 আর নিচেটা হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2, দুটো প্রতিসরাঙ্ক অনুপাত। ওকে, এবারে যদি লঘু মাধ্যমের কোণটা যদি বায়ু মাধ্যম হয়, μ1 সমান 1 ধরছি আর μ2 সমান ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক μ ধরছি, তাহলে sin থিটা সি সমান কি হবে? μ1 এর জায়গায় 1, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত 1 জানি, এটা 1 আর μ2 এর জায়গায় μ ধরছি, তাহলে 1/μ। এটাই মানে আলো জল থেকে বায়ুতে যাচ্ছে, তাহলে জলের 1 বাই জলের প্রতিসরাঙ্ক সমান ওই জলের মাধ্যমে সংকট কোণ পাওয়া যাবে। যে কোনো মাধ্যমে সংকট কোণের সাইন 1/μ বা μ সমান প্রতিসরাঙ্ক সমান 1 বাই সংকট কোণ। এটা তো অঙ্ক আছে, করবে। এবারে এই সংকট কোণটা একবার তো পাওয়া যাবে, আলো একটা কন্ডিশন, যে আলোকে ঘন থেকে লঘুতে যেতে হবে একদম, বা যাওয়ার চেষ্টা করতে হবে, তবে হবে সংকট কোণ পাওয়া যাবে, নাহলে কিন্তু হবে না। 2 নম্বর কেস, যদি এবারে এমন হয়, ধরো ঘন মাধ্যমে এমন ভাবে আপতিত হলো রশ্মিটা, এই কালো কালিতে দেখাচ্ছি দেখো, যে এই কোণটা কি হবে? এটা যদি আই যদি হয়, যে আপাতন কোণটা সংকট কোণের থেকেও বেশি। ধরো সংকট কোণ দেওয়া আছে 50 ডিগ্রি, আমি ধরো 50 এর বেশি 51, 52, 53 এত ডিগ্রি করে আলো রশ্মি আপতিত করলাম, তাহলে কি হবে? প্রতিষ্ঠিত রশ্মিটা ওগুলোর মধ্যে আরো দূরে সরে যাবে, গিয়ে কি হবে? আবার ঘন মাধ্যমেই ফিরে আসবে। এই যে ঘন মাধ্যম দিয়ে গিয়ে ঘন মাধ্যমে ফিরে এলো,
তাহলে যদি আপাতন কোণটা ঘন মাধ্যমে আপতিত রশ্মির আপাতন কোণটা যদি মাধ্যম দ্বয়ের সংকট কোণের থেকে বেশি হয়, অর্থাৎ বেশি কোণে যদি আলোক রশ্মি ফেলা হয়, তাহলে প্রতিসিত রশ্মি পুনরায় লঘু মাধ্যমে না গিয়ে ঘন মাধ্যমে ফিরে আসছে। এই ঘটনাটাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। অর্থাৎ আলোর কোনো দুই মাধ্যমে বিভেদতলে শোষণ হবে না, প্রতিসরণও হবে না, পুরোটাই প্রতিফলিত হয়ে ফিরে আসবে। সেই জন্য নাম দিচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে? তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে দুটো কন্ডিশন। এক নম্বর, আলোকে ঘন থেকে লঘুতে যেতে হবে বা যাওয়ার চেষ্টা করতে হবে, এক নম্বর। আর 2 নম্বর, ঘন মাধ্যমের আপাতন কোণটাকে মাধ্যম দ্বয়ের সংকট কোণের থেকেও বেশি করে আপতিত হতে হবে। ওকে, তবেই ঘটবে, নাহলে কিন্তু হবে না। এটাও মাথায় রাখতে হবে। আর এগুলো দিয়ে ফর্মুলাগুলোতে অঙ্ক আছে, একটু দেখবেন। আর এই সংখ্যাত উদাহরণ 1, 2 এর অঙ্কগুলো একটু দেখবে। 3, 4, 5, 6, 7 অনেকগুলো অঙ্ক আছে, একটু দেখবে। আর এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণে অনেকগুলো আছে, তোমরা রিডিংই পড়ে নেবে, একটু দরকার লাগবে না। হ্যাঁ, যদি জানতে ইচ্ছা হয় তো দেখে নেবে। উদাহরণে অঙ্কগুলো আমি বুঝাচ্ছি না। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত হচ্ছে মরুভূমি মরীচিকা। হ্যাঁ, এটাও তোমরা 7-8 পড়েছিলে, এখানেও দেওয়া আছে। এগুলো রিডিং, এখানে সব পড়ে না। হ্যাঁ, এগুলো একটু দেখে নেবে, মরুভূমি মরীচিকা টরিচিকা কি ব্যাপারগুলো। আর শর্ট কোশ্চেনের জন্য যদি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা প্রাকৃতিক উদাহরণ দাও, তখন হবে মরুভূমি মরীচিকা। আচ্ছা, তার থেকে এইটা যেটা পরে আমি সেইটাই বলছি, জলের মধ্যে দর্শকের দৃষ্টি, এইটাই করবে, ওটা দরকার নয়। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের অ্যাপ্লিকেশন, ধরো আমাদের এটা হচ্ছে পুকুর, এখানে জল টল আছে, পুকুরে তো জল আছে, আর এটা ডাঙা, এখানে ধরো গাছ টাছ রয়েছে, বা এখানে সূর্য উদয় হয়। এখানে আমরা সূর্য উদয় আর সূর্যাস্ত দেখি কতর মধ্যে 180 ডিগ্রি কোণে। এখানে সূর্য উদয় হলো আর সূর্যাস্ত গেল এখানে 180 ডিগ্রি কোণে। তো এইরকম জায়গায় একটা যেমন জলাশয় আছে, এখানে যে কোনো জলজ প্রাণী বা মানুষও হতে পারে, জলের উপরিতল থেকে এই গভীরতায় এখানে একটা দর্শক আছে, সে জলের ভিতর থেকে বাইরের জিনিসগুলোকে লক্ষ্য করছে। এই সূর্য উদয় হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে, সেক্ষেত্রে সে কিভাবে লক্ষ্য করবে? তো এই সূর্যটাকে দেখতে গেলে আমাদের কি করতে হবে? ধরো এখান থেকে সূর্য থেকে আলো এসে ডাইরেক্ট, দেখো দুই মাধ্যমে, উপরটা বায়ু মাধ্যম, নিচেরটা জল, মানে ঘন মাধ্যম। তাহলে বায়ু থেকে ঘন দুই মাধ্যমে বিভেদ তল বরাবর আসছে, এলে কি হবে? এসে দর্শকের চোখে আসতে হবে, এখানে এসে পড়ছে। তাহলে একটু আগে যে বললাম সংকট কোণ আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পড়ালাম। দেখো দুই মাধ্যমে বিভেদ তল দিয়ে আলো ঘেঁষে যখন ঘন মাধ্যমে ঢুকছে, তাহলে আমরা তো জানি আলোর গতিপথ প্রত্যাবর্তনশীল, উল্টোটা বলতে পারি। ঘন মাধ্যমে আলো গেলে দুই মাধ্যমে বিভেদ তল বরাবর চলে যাচ্ছে, তাহলে এটা তো নিশ্চয়ই বায়ুর সাপেক্ষে জলে এটা কি সংকট কোণ হবে θc। অপরপক্ষে একই জিনিস, এখানে একটা আলো এলো, তাহলে এখানে পড়ছে, এটা সংকট কোণ হবে θc। এটার সঙ্গে এটা সমান্তরাল, এটা ভেদক, তাহলে এটাও θc, এটাও θc। বায়ুর সাপেক্ষে জলের সংকট কোণ sin θc সমান জানি 1/μ, 1 জলের প্রতিসরণ 1.33 করলে দেবে θc দেবে 49 ডিগ্রি আসবে। তার মানে দর্শক কি দেখবে? রশ্মিগুলোকে এইভাবে না দেখবে, রশ্মিগুলোকে কি দেখবে? দর্শকের চোখ এরকম সোজা এই পথে দেখবে, ইউআইটি দেখবে। মনে হয় এখানে সূর্য উদয় হচ্ছে আর এখানে সূর্যাস্ত যাচ্ছে, এখান থেকে এখানে দেখবে 11 মোট θc কত? 2θc কোণে দেখবে, মানে 2 × 49, মানে 98 ডিগ্রি কোণে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখবে। সূর্য যখন উদয় হবে তখন এই গভীরতায় যদি চোখ থাকে, চোখ কি দেখবে? এইখানে সূর্যোদয় হচ্ছে আর এখানে সূর্যাস্ত হচ্ছে, তাহলে 98 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্যোদয় সূর্যাস্ত দেখবে, যেটা আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখি।
এই হচ্ছে জিনিসটা। এখান থেকে তাহলে কি হবে, এর বাইরে কিন্তু কোনো জিনিসকে দেখতে পাবে না, মানে দেখতে পাবে না, এই দিকে যদি দেখতে চাই এখানে কোনো জিনিস আলো গিয়ে পড়লে কি হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, কারণ এই কোণটা কি হবে, এটা থিটা সি, এই কোণটা কি থিটা সি থেকে বেশি, বেশি হলে কি হবে, আলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে না। তাহলে এই চকচক করবে এই তলগুলো বাধা প্রাপ্ত হয়ে যাবে, মানে এগুলো অন্ধকার দেখা যাবে, এগুলো পুরো অন্ধকার না, মানে অন্ধকার নয়, এই জায়গাগুলো কি দেখবে, সে পুরো রূপর ন্যায় চকচক করবে, তাকানো যাবে না, প্রচুর আলোর সাথে পড়বে পড়বে না। কিন্তু এর মধ্যে দিয়ে সমস্ত জিনিসকে সে বাইরের জিনিসকে দেখতে পাবে, অর্থাৎ আর ব্যাসার্ধের শঙ্কুর ন্যায় মধ্য দিয়ে বাইরের জিনিসকে দেখতে পাবে। এটা ছিদ্র, মনে হবে জলের ভিতরে একটা গোল ছিদ্র আছে, সেই ছিদ্রের ভিতর দিয়ে সব জিনিসকে বাইরে দেখতে হবে, কিন্তু ছিদ্রের বাইরে দিয়ে তাকাতে পারবে না, দেখতে পাবে না, জলের ভিতরে বস্তুকে দেখতে পাবে না, বুঝতে পারছো এই ব্যাপারটা, বাইরের জিনিসকে দেখতে পাবে না। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর বাই এইচ এর একটা অনুপাত পাচ্ছি, দেখো এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমি মানে কত, tan থিটা, tan থিটা সি, অতএব r সমান h tan থিটা সি সমান h tan থিটা সি মানে sin থিটা সি বাই cos থিটা সি, আর sin থিটা সি সমান পেয়েছে 1 বাই মিউ, তাহলে এখানে বসিয়ে দাও, sin থিটা সমান 1 বাই মিউ আর cos থিটা সি সমান √1 মাইনাস sin স্কয়ার থিটা সি, তাই তো 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান 1 বাই মিউ স্কয়ার বসিয়ে দেবো, √1 মিউ স্কয়ার মাইনাস 1 বাই মিউ, মিউ কেটে গেল, অতএব r সমান h বাই √1 মিউ স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে ফর্মুলা। r আর h এর মধ্যে সম্পর্ক, তো এই ফর্মুলাটাতে অঙ্ক থাকে, r সমান h বাই √1 মিউ স্কয়ার মাইনাস 1, অর্থাৎ চোখ যত গভীরে যাবে, জলে যত গভীরে যাবে h এর মান যত বাড়বে r এর মানটা তত কি হবে, বাড়বে, তার পরিধি তত বাড়বে। জলের ঠিক জাস্ট নিচে থাকলে h এর মান যত কম হবে r এর মানও তত কম হবে। ওই যে মানে গভীর জলের মাছ, মানে জলে যত গভীরে যাবে তত কি হবে, তার দৃষ্টিক্ষেত্র তত প্রসারিত হবে, তত বাইরে বেশি করে বস্তুকে সে দেখতে পাবে। কিন্তু জলের ঠিক উপরিতলে থাকলে তার দৃষ্টিক্ষেত্র কমে যাবে, তার ব্যাসার্ধ কমে যাবে, কারণ r এর সঙ্গে h ডাইরেক্ট সম্পর্কিত। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা পরীক্ষা করে প্রমাণ, যে ছিদ্রের ব্যাসার্ধ নির্ণয় ফর্মুলা, আর এই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো জাস্ট বসিয়ে দিবে, হয়ে যাবে। আর শর্ট কোশ্চেন বলতে উপরিতলটা কেমন ভাবে দেখবে না, উপরিতলটা দেখবে জলতলকে একটা গোল ছিদ্রযুক্ত আয়নার মতো দেখবে, ঠিক আছে, এর বাইরে জিনিসকে সে দেখতে পাবে না, কিন্তু এই ছিদ্রের মধ্য দিয়ে সব বাইরে জিনিস, এর মধ্যে জিনিসকে সে পর্যবেক্ষণ করতে পারবে। আর হিরে কেন উজ্জ্বল এবং চকচকে দেখায়, সব অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, এটা একটু দেখে নেবে। আচ্ছা ঠিক আছে।